গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের একটি উপন্যাস আঙুল কাটা জগলু। এই উপন্যাসটি আপনারা 5টি পর্বে পেয়ে যাবেন। আজকে প্রথম পর্ব। যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন গল্পে চলে যাই। স্থান ফুলবাড়িয়া বাস টার্মিনালের নর্দমার ডান। সন্ধ্যা হবে হবে করছে। মাস আষাঢ়ের শেষ কিংবা শ্রাবণের শুরু। তারিখ জানা নেই। আমি হিমু, তাকিয়েছে আকাশের দিকে। কবিরা আকাশের মেঘ দেখে আপ্লুত হন, তবে তারা বাস টার্মিনালের নর্দমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখে না। নর্দমার বিকট গন্ধ নাকে লাগছে। আকাশের দিকে তাকিয়েছে বলে মনে হচ্ছে গন্ধটা আকাশ থেকে আসছে। আকাশ মেঘে মেঘে অন্ধকার। মেঘের ভাব দেখে মনে হচ্ছে ঢাকা শহরে ঝাঁপিয়ে পড়া ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে ঠিক কখন ঝাঁপিয়ে পড়বে এই ব্যাপারে হিসাব নিকাশ করছে। বুঝতে চেষ্টা করছে সে কখন নামলে শহরের মানুষ সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে। মেঘেদের মন মেজাজ আছে, তারা রহস্য করতে পছন্দ করে। ভাইজান কি দেখেন? কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে, মোটামুটি বিস্মিত ভঙ্গিতে প্রশ্ন করছে। আমি আকাশ থেকে দৃষ্টি ফেরালাম না। ভাইজান কিন্তু এখনও আমার প্রশ্নের জবাব দেন না। আসমানের দিকে চাইয়ে কি দেখেন? আমি আকাশ থেকে দৃষ্টি নামিয়ে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকালাম। আমার সামনে ছোটোখাটো একজন মানুষ, বয়স 40-এর কাছাকাছি হবার কথা। গরমের সময় ফ্ল্যানেলের ফুল শার্ট, জিন্সের প্যান্ট, প্যান্টের পা অনেকখানি গোটানো, পায়ে স্পঞ্জের স্যান্ডেল। জিন্সের প্যান্টের সঙ্গে স্পঞ্জের স্যান্ডেলের কম্বিনেশন গ্রহণযোগ্য। বৃষ্টি বাদলায় স্পঞ্জের স্যান্ডেল খুব কাজে দেয়। যেটা গ্রহণযোগ্য না সেটা হলো স্পঞ্জের স্যান্ডেলের ফিতা দুটো দু রঙের, একটা সবুজ একটা লাল। একসময় স্পঞ্জের স্যান্ডেলের ফিতা আলাদা কিনতে পাওয়া যেত। ফিতা ছিঁড়ে গেলে বাজার থেকে নতুন ফিতা কিনে লাগানো হতো। এখন এই কাজ কেউ করে না। ফিতা ছিঁড়ে গেলে স্যান্ডেল ফেলে দিয়ে নতুন স্যান্ডেল কেনে। ওয়ান টাইম ইউজ। আমরা দ্রুত ওয়ান টাইমের দিকে এগোচ্ছি। এই অভ্যাসকে আমরা প্রকৃতির কাছ থেকে পেয়েছি। প্রকৃতিও এরকমই করে। একটা মেঘ একবার ব্যবহার করে ফেলে দেয়, আবার নতুন মেঘ তৈরি করে। লোকটার গালে খোঁচা খোঁচা পাকা দাড়ি, জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস আছে। মুখ থেকে ভুরভুর করে জর্দার গন্ধ আসছে। অভাবী মানুষদের মতো গাল ভাঙা, চোখ চকচক করছে। অভাবী মানুষদের চোখ কেন জানি পশুদের মতো চকচক করে। ভাইজান, আমার নাম মতি মিয়া। লোকটা এখন হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো। এরকম রুগ্ন হাত আমি আগে দেখেছি বলে মনে পড়ল না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদাভাবে মৃত্যু হবার ব্যবস্থা থাকলে বলতে পারতাম মতি নামার লোকটার ডান হাতের মৃত্যু হয়েছে। আমার নাম তো বলেছি, মতি মিয়া। এখন আপনার নাম কি জানতে পারি? আমি বললাম, জানতে পারেন, আমার নাম হি। মতি মিয়া অবাক হয়ে বলল, হি? হুদামুদা হি? ঠিকই ধরেছেন, হুদামুদা হি। হিমু থেকে সংক্ষেপে করে হি। ভালো নাম ছিল হিমালয়, হিমালয় থেকে হি, এরপর হবে রস্বইকার। সংক্ষেপে করেই যাব। সংক্ষেপে করবেন কি জন্যে? বাংলাদেশে বিমানের বিজ্ঞাপনে দেখেননি? পৃথিবী ছোট হয়ে আসছে, আমাদের নামও ছোট হয়ে আসছে। আপনার নাম তো মতি, সংক্ষেপে করে ফেলুন। এখন থেকে আপনার নাম ম। জি, হুদামুদা ম। মতি মিয়ার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছে, ভুরো গেছে কুঁচকে। মনে হচ্ছে সে রাগ সামলানোর চেষ্টা করছে। চেষ্টা পুরোপুরি সফল হলো না, রাগ থেকেই গেল। সে চাপা গলায় প্রায় ফিসফিস করে বলল, আমার সাথে বাইসলামি করেন? এখন আমি আপনার যে কথাটা বলবো সেটা শুনলে বাইসলামি বন হইয়া যাইব, পাতলা পায়খানাও ছুটতে পারে। আমিও মতি মিয়ার মতো গলা নিচু করে বললাম, কথাটা কি? আপনার ডাক পড়ছে। কে ডাকছে? আঙুল কাটা জগলু ভাই ডাকছে। আমি আপনারে উনার কাছে নিয়ে যাব। দৌড় চিন্তা মাথা থেকে দূর করেন। চারদিকে আমরা লোক আছে, আমার পিছে পিছে হাঁটেন।
ডাইনে বামে চোখ দিবেন না। চোখ বন্ধ করে ফেলি, হাত ধরে ধরে নিয়ে যান। বাইসলামি অনেক করছেন, আর না। আঙুল কাটা জগরু ভাইরে চিনছেন তো, নাকি চিনেন নাই? পরিচয় দিব? পরিচয়ের প্রয়োজন আছে? আমি না সূচক মাথা নাড়লাম। জগলু ভাইয়ের পরিচয় লাগে না, উনি অতি পরিচিত ব্যক্তি, পত্রিকার ভাষায় শীর্ষ সন্ত্রাসী। বাংলাদেশ সরকার তাকে ধরিয়ে দিতে পারলে 50,000 টাকা পুরস্কারে ঘোষণা দিয়েছে। সন্ত্রাসী হলেও উনি শিক্ষিত, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাওয়া মানুষ। তার পড়াশোনা বিষয় ইংরেজি সাহিত্য। আঙুল কাটা জগলু ভাইজান থাকেন কোথায়? কথা না বললা সুপে সাপে হাঁটেন, নোটক। আমি বললাম, বেশি দূর হলে একটা রিক্সা নিয়ে নেন, যে কোনো সময় বৃষ্টি নামবে। মতি মিয়া কঠিন চোখে আমার দিকে তাকালো। সেই দৃষ্টি যে কোনো মানুষকে ভরকে দেওয়ার জন্য যথেষ্ট। দৃষ্টির কারণে এখন মতি মিয়ার চেহারাই পাল্টে গেছে। সরল বোকা বোকা চেহারার বাইরেও যে তার অন্য একটা চেহারা আছে, এটা দেখে ভালো লাগছে। মতি মিয়া হাঁটছেও দ্রুত, লম্বা পা ফেলছে। মানুষ ছোটোখাটো হলেও তার পা বেশ লম্বা। ইজি চেয়ারে যিনি শুয়ে আছেন তিনি কি আঙুল কাটা জগলু ভাইজান? প্রথমেই চোখ গেল আঙুলের দিকে। আঙুল ঠিক আছে, শুধু ঠিক না, বেশ ভালো রকম ঠিক। লম্বা লম্বা সুন্দর আঙুল, হাতের সঙ্গে মানানসই। পামিস্টরা এই ধরনের হাতকে বলেন কনিক্যাল হ্যান্ড, কনিক হস্ত। এ ধরনের হাতের মানুষেরা শিল্প সাহিত্যের অনুরাগী হয়। তারা হয় কোমল অন্তঃকরণ বিশিষ্ট ভাবুক মানুষ। ওনার বাঁ হাতের মধ্যমায় সবুজ পাথরের আংটি, গায়ে কাজ করা পাঞ্জাবি পরনে আয়েসি ভঙ্গিতে ইজি চেয়ারে শুয়ে আছে ভাবতে কেমন যেন লাগে। এদের তো টেনশনে অস্থির হয়ে থাকার কথা। দুয়ারে প্রস্তুত গাড়ি টাইপ ব্যাপার, পালাতে হবে কিংবা এক্ষুনি অ্যাকশনে যেতে হবে। মতিমিয়া ধাক্কা দিয়ে আমাকে কয়েক হাত এগিয়ে চাপা গলায় বলল, ওস্তাদ মাল আনছি। জগলু ভাই চোখ তুলে একবার আমাকে দেখে চোখ বন্ধ করে ফেললেন। মানুষটার চোখ সুন্দর, চেহারা সুন্দর, মাথা ভর্তি চুল। প্যাকেজ নাটকে নায়কের বড় ভাই চরিত্র দেয়া যায় ধরনের চেহারা। যে বড় ভাই হয় ব্যাংকে কাজ করেন কিংবা কলেজে প্রফেসর। 2 মেয়ে এবং স্ত্রী নিয়ে সংসার। একটা বড় খাটে স্বামী স্ত্রী ঘুমান, বাচ্চা দুটো তাদের মাঝখানে থাকে। আমি জগলু ভাইয়ের বয়স আঁচ করার চেষ্টা করছি। কত হতে পারে? 40? মতিমিয়া বলল, নাম জিজ্ঞাসা করলাম, বলতেছে নাম বাইসলামি করে। জগলু ভাই এক পলকের জন্য চোখ মেলেই চোখ বন্ধ করে ফেললেন। ঠান্ডা গলায় বললেন, তোকে নাম জিজ্ঞেস করতে বলি নাই, ধরে আনতে বলেছি, তুই সামনে থেকে যা। মতিমিয়া সামান্য ধমকেই ভয়ে কুঁকড়ে গেল। দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় বাড়ি খেল। উফ বলে চাপা আওয়াজ করল। জগলু ভাই চোখ খুললেন না। চোখ বন্ধ অবস্থায় পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন, ঠোঁটে সিগারেট দিলেন। দেয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেট ধরালেন। চোখ বন্ধ অবস্থায় দেয়াশলাই জ্বালানো বেশ কঠিন কাজ। দুহাতে ভালো সিনক্রোনাইজের প্রয়োজন হয়। শুধুমাত্র অন্ধরাই এ কাজটি পারে। জগলু ভাই আমার দিকে হাত দিয়ে ইশারা করলেন। ইশারার অর্থ বসো কিংবা বসুন। মুখের কথায় আপনি তুমি হয়, ইশারায় হয় না। আমি জগলু ভাইয়ের সামনে রাখা কাঠের চেয়ারে বসলাম। চেয়ারে বসা ঠিক হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না। জগলু ভাই হয়তো আমাকে মেঝেতে বসতে বলেছেন। এখন এই ঘরে শুধু আমি এবং জগলু ভাই। মাঝারি ধরনের ঘর, আসবাবপত্র বলতে কয়েকটা কাঠের চেয়ার, একটা নিচু টেবিল, পুরোনো আমলের হাতলওয়ালা ইজি চেয়ার। ঘরটার মধ্যে মধ্যবিত্ত ভাব আছে। তবে বেশ বড় ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে। টিভির সঙ্গে ডিভিডি প্লেয়ার লাগানো। জগলু ভাই সম্ভবত টিভি দেখতে পছন্দ করেন। এমন হতে পারে কোনো একটা বিশেষ সিরিয়াল তিনি খুব মন দিয়ে দেখেন, একটাও মিস করেন না। তার একটা ইন্টারভিউ নিতে পারলে ভালো হতো। শীর্ষ সন্ত্রাসী আঙুল কাটা জগলু ভাই বিষয়ে মানুষ জানতে পারত। প্রশ্ন, জনাব, আপনার কোন টিভি প্রোগ্রাম পছন্দ? উত্তর, কৌন বনেগা করোড়পতি। প্রশ্ন, আপনার প্রিয় রং? উত্তর, সবুজ।
প্রশ্ন, আপনার প্রিয় লেখক? উত্তর, শেক্সপিয়ার। জগলু ভাই চোখ মেলেছেন। আধশোয়া অবস্থায় তিনি এখন বসা অবস্থানে এসেছেন। আগে সিগারেট শেষ হয়ে গেছে, এখন তিনি দ্বিতীয় সিগারেট ধরাচ্ছেন। চোখ খোলা অবস্থায় দেয়াশলাইয়ের কাঠি জ্বালাতে তার বেশ বেগ পেতে হচ্ছে। এই কাজটা তিনি মনে হয় চোখ বন্ধ অবস্থাতেই ভালো পারেন। তিনি বললেন, আমার দিকে না তাকিয়ে, তোমার নাম হি? আমি বললাম, সংক্ষেপে হি, হিমু থেকে হি। সংক্ষেপ কে করেছে? আমিই করেছি। কেন? এখন সংক্ষেপের জমানা, সব কিছু সংক্ষেপে হয়ে যাচ্ছে, এজন্য নামটাও সংক্ষেপে করলাম। সব কিছু সংক্ষেপে হয়ে যাচ্ছে মানে কি? কি সংক্ষেপে হচ্ছে? মানুষের জীবন। যে ছেলের বাঁচার কথা 80 বছর, সে 20 বছর বয়সে বোমা খেয়ে রাস্তায় পড়ে গেল। তোমার ঝোলার ভেতর কি? তেমন কিছু না। ঝোলা উপর করে মেঝেতে ধরো, দেখি কি আছে। জগলু ভাই বেশ আগ্রহ নিয়ে ঝুঁকে এসেছেন। তিনি মনে হয় ভাবছেন ইন্টারেস্টিং কিছু বের হবে। ইন্টারেস্টিং কিছু বের হবার কথা না। ঝোলাতে কি আছে আমি নিজেও অবশ্য ভুলে গেছি। আমি নিজেও আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। আমি ঝোলা উপর করলাম। 2টা বল পয়েন্ট বের হলো, একটা খাতা বের হলো, আর বের হলো গ্লুকোজ বিস্কিটের প্যাকেট। প্যাকেট খোলা। আমি কয়েকটা খেয়েছি, বাকি সব প্যাকেটে আছে। জগলু ভাই খুব সাবধানে বিস্কিটের প্যাকেট হাতে নিলেন। একটা একটা করে বিস্কিট বের করছেন, শুকে দেখছেন, আর মেঝেতে ফেলছেন। প্রতিটি বিস্কিট দেখা শেষ হবার পর খাতাটায় হাত দিলেন, সেটিও শুকে দেখে রেখে দিলেন। ওনার বোধহয় কুকুর স্বভাব, সব জিনিস শুকে দেখতে হয়। তুমি কি পুলিশের ইনফর্মার? জি না। পুলিশের ইনফর্মার না হলে আমার পেছন পেছনে ঘুরছো কেন? গত 1 সপ্তাহে আমি 5 বার তোমাকে আশেপাশে দেখেছি। তোমাকে লোকেট করা সহজ। হলুদ পাঞ্জাবি দেখেই তোমাকে আমি চিনি। আমি বিনয়ের সঙ্গে বললাম, জগলু ভাই, আমি পুলিশের ইনফর্মার হলে প্রতিদিন হলুদ পাঞ্জাবি পরে আপনাকে খুঁজতাম না, এক এক দিন এক এক পোশাক পরতাম। তুমি কি মসজিদের লোক? কোন মসজিদ বলুন তো? এক মসজিদকে চিনি, ঠেলাওয়ালা, ঠেলা চালায়। আর কোনো মসজিদকে চেনো না? জি না। বোমা মসজিদের নাম শুনেছ? জি না, উনি নিশ্চয়ই আপনার মতো বিখ্যাত না। আপনার মতো বিখ্যাত হলে নাম শুনতাম। তুমি পুলিশের ইনফর্মারও না, আবার মসজিদের লোকও না। জি না। জগলু ভাই আমার দিকে তাকিয়ে আছেন। একজন অতি ভয়ঙ্কর ক্রিমিনাল। তার চোখের দৃষ্টি কঠিন হবার কথা। দৃষ্টি সেরকম না। চোখের দৃষ্টিতে পোস্টার পোস্টার ভাব আছে। তার চোখের দৃষ্টির উপর ভরসা করে বললাম, জনাব, আপনাকে একটা প্রশ্ন কি করব? ব্যক্তিগত কৌতূহল। কি প্রশ্ন? আপনার আঙুল তো ঠিক আছে, আপনার নাম আঙুল কাটা জগলু কেন? আমি অন্যের আঙুল কাটি। সব আঙুল কেটে নেন না একটা দুটা কাটেন? তিনি আমার প্রশ্নের জবাব না দিয়ে ঠান্ডা গলায় ডাকলেন, মতি। মতি মিয়া ঝড়ের বেগে ছুটে এলো। ঘরে ঢুকতে গিয়ে আবার দরজার সঙ্গে কলিশান। এই বেচারার মনে হয় ধাক্কা রাশি। জগলু ভাই বললেন, চৌবাচ্চা পানি আছে? মতি বলল, অল্প আছে। চৌবাচ্চা পানি দিয়ে ভর্তি কর। একে নিয়ে যা। 1 মিনিট ধরে মাথা পানিতে ডুবায় রাখবি। তারপর জিজ্ঞেস করবি সে কার লোক, কী সমাচার। তখন মুখে বুলি ফুটবে। আমার ধারণা মসজিদের লোক। জল চিকিৎসাতে যদি কাজ না হয়, সকালে বাঁ হাতের কানে আঙুলটা কেটে দিস। আমি বললাম, জগলু ভাই, 1 মিনিট করে চুবায় রাখলে জল চিকিৎসায় কাজ হবে না। আমি ডুব দিয়ে 1.5 মিনিট থাকতে পারি। আমি রসিকতা করার চেষ্টা করলাম, কিন্তু আমার রসিকতায় জগলু ভাই বিভ্রান্ত হলেন না। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করলেন। ভাবটা এরকম যেন আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শেষ। মতি মিয়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তার মুখ ভর্তি হাসি। মনে হয় পানিতে মাথা চোবানো বা আঙুল কাটা, এই 2 কাজেই সে আনন্দ পায়। বর্তমান সময়ে মানুষের প্রধান সমস্যা কাজ করে আনন্দ না পাওয়া। মতি মিয়া পাচ্ছে, তার স্যাটিসফ্যাকশন আছে, এটা খারাপ কি? আমি এখন আছি চৌবাচ্চা ঘরে। মোগল আমল হলে বলতে পারতাম হাম্মামখানা। জানালাবিহীন ঘর, একটাই দরজা। ঘরের এক কোণে চৌবাচ্চা। ট্যাপ খোলা হয়েছে, চৌবাচ্চায় পানি দেওয়া হচ্ছে। আমার সঙ্গে এক
পৌরও আছেন। তার হাত বাঁধা। প্রথম যখন ধাক্কা দিয়ে আমাকে এই ঘরে ঢোকানো হয় তখন অন্ধকারের কারণে প্রৌঢ়ের মুখ দেখতে পাইনি। এখন চোখে অন্ধকার সয়ে এসেছে, পৌরকে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ব্যালেন্স ডায়েট খাওয়ার চেহারা। 24 ঘন্টা এসি রুমে থাকলে চামড়ায় তেলতেলা যে ভাব আসে তা এসেছে। পরনে ফতুয়া ধরনের পোশাক, জিনিসটিতে জটিল সুতের কাজ করা, অর্থাৎ দামি পোশাক। তবে ভদ্রলোক চুপসে গেছেন। তার দামি ফতুয়া ঘামে ভেজা। তিনি ক্রমাগত নড়াচড়া করছেন। ঘরে আমরা দুজন। দরজা বাইরে থেকে তালা বন্ধ। দরজার ফাঁক দিয়ে কিছু আলো আসছে। আলোর একটা রেখা পৌরের মাথার ঠিক মাঝখানে পড়েছে। নাক এবং ঠোঁটের মাঝখানে আলো হয়ে আছে, বাকিটা অন্ধকার। ফেলেনি কিংবা বার্গম্যানের মতো পরিচালক থাকলে এই লাইটিং দেখে মজা পেতেন। তালাবন্ধ দরজার বাইরে লোকজন হাঁটাহাঁটি করছে বোঝা যাচ্ছে। একবার ঘর শব্দ হলো। মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে আনছে। ঘর শব্দে ভদ্রলোক এমনভাবে কেঁপে উঠলেন যেন ট্যাঙ্ক আসছে। এক্ষুনি তার দিকে কামান তাক করে গুলি করা হবে। তিনি রাজহাঁস টাইপ ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, কী ব্যাপার, শব্দ কিসের? প্রশ্নটা তিনি আমার দিকে তাকিয়ে করলেন। আমি বললাম, মনে হয় ট্যাঙ্ক। ছোট ছোট রাশিয়ান ট্যাঙ্ক যখন চলে এরকম শব্দ হয়। ব্যালেড অফ এ সোলজার ছবিতে এরকম শব্দ শুনেছি। ভদ্রলোক মোটামুটি কঠিন গলা বললেন, তুমি কে? প্রথম আলাপেই সরাসরি তুমি। বোঝা যাচ্ছে এই লোক তুমি বলেই অভ্যস্ত। শিক্ষকরা যেমন যাকে তাকে দেখে ছাত্র মনে করে, এই লোকও যাকে তাকে দেখেই তার কর্মচারী মনে করে। এই ভদ্রলোকের দিকে তাকিয়ে আমি বিনীত গলায় বললাম, স্যার, আমার নাম জানতে চাচ্ছেন? আমার নাম হিমু। ইদানিং সংক্ষেপে করে বলছি হি। তোমাকে এরা ধরেছেন কি জন্যে? আঙুল কাটার জন্য ধরে নিয়ে এসেছে স্যার। ওস্তাদ জগলু ভাই মানুষের আঙুল কাটতে পছন্দ করেন, শুনেছেন বোধহয়। আপনার আঙুল যেমন কাটবে আমারটাও কাটবে। জগলু ভাইয়ের কাছে ধনী গরিব সমান। স্যার, আপনার পরিচয় কি জানতে পারি? আপনার কিসের ব্যবসা? আমি মনসুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আমার নাম মনসুর খান। শুনে ভালো লাগলো স্যার। আপনার হাত বাঁধা। হাত খোলা থাকলে আপনার সঙ্গে হ্যান্ডশেক করতাম। আপনাদের মতো লোকদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারা ভাগ্যের ব্যাপার। আপনাকে ধরেছে কি জন্যে? টাকা চায়। 20 লাখ টাকা চায়। দিয়ে দেন। 20 লাখ টাকা তো আপনার হাতের ময়লা। আপনার একটা আঙুলের দাম নিশ্চয়ই 20 লাখের বেশি। টাকা দিয়ে দিতে বলেছি। সম্ভবত এর মধ্যে দিয়েও গেছে। তাহলে তো স্যার আপনি রিলিজ নিয়ে চলে যাচ্ছেন। আই হোপ সো। এরা চৌবাচ্চায় পানি দিচ্ছে কেন? আমার জন্য জল চিকিৎসার ব্যবস্থা করবে। জগলু ভাই অর্ডার দিয়েছেন, চৌবাচ্চা ভর্তি হলে 1 মিনিট করে যেন আমার মাথা চৌবাচ্চায় ডোবানো হয়। পেট থেকে কথা বের করা পদ্ধতি। বলো কি? তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। আমি বললাম, ভয় পেলে যদি কোনো লাভ হতো তাহলে ভয় পেতাম। লাভ যখন হবে না, শুধু শুধু ভয় পাবার দরকার কি? স্যার, আপনি পানিতে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারেন? কেন? কিছুই তো বলা যায় না। ধরেন আমাকে বাদ দিয়ে আপনাকে পানিতে চুবানো শুরু করলো। আমি তো তোমাকে বলেছি, তারা যা চেয়েছে সেটা আমি দিতে বলেছি। আমি এখন রিলিজ নিয়ে চলে যাব। আমি আর দেশেই থাকবো না। কানাডা ইমিগ্রেশন নেওয়া আছে। মেয়েকে নিয়ে চলে যাব কানাডা। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম দিয়ে তোমার দরকার কি? স্যার, আপনি রেগে যাচ্ছেন কেন? তুমি ফালতু কথা বলছো কেন? ঠিক আছে স্যার, আর কথা বলবো না। একটা ছোট উপদেশ দেই। বিপদে উপদেশ কাজে লাগতে পারে। ফাজিল, চুপ। উপদেশ দিতে হবে না। গালাগালি করছেন কেন স্যার? আমার উপদেশটা শুনে রাখুন। পানিতে যখন মাথাটা চুবাবে নিঃশ্বাস নেবেন না, হাঁ করবেন না, নড়াচড়া করবেন না। ভয়ে যদি নিঃশ্বাস নিয়ে ফেলেন বিরাট বিপদ হবে। নাক দিয়ে পানি ঢুকলে সমস্যা। পানি ঢুকে যাবে ফুসফুসে, জীবন সংশয় হবে। 1.5-2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকা খুবই কষ্টকর, তবে অসম্ভব না। গিনেস বুক অফ রেকর্ডসে 3 মিনিট পানিতে ডুবে থাকার কথা আছে। ভদ্রলোক ক্ষিপ্ত গলায় বললেন,
চুপ বললাম, চুপ। আমি মধুর ভঙ্গিতে বললাম, চেষ্টা করবেন শান্ত থাকতে। শান্ত থাকলে শরীরে অক্সিজেনের প্রয়োজন কিছুটা কমে। তুই শান্ত থাক, তুই অক্সিজেনের পরিমাণ কমা। তুই তুকারি করছেন কেন স্যার? আমরা দুজন একই পথের পথিক, জলচিকিৎসার রোগী। আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। ভদ্রলোক হয়তো আরও হইচই করতেন, সুযোগ পেলেন না। দরজা খুলে গেল। মতি মিয়া ঢুকলো। চৌবাচ্চার পানি পরীক্ষা করলো। চৌবাচ্চা এখনও ভর্তি হয়নি। আমি পরের দিকে তাকিয়ে বললাম, চৌবাচ্চাটা ভর্তি হতে এতক্ষণ লাগছে কেন বুঝলাম না। মনে হয় কোনো ফুটা আছে। স্যার, আপনি কি চৌবাচ্চার অঙ্ক জানেন? একটা নল দিয়ে পানি ঢুকে আরেকটা দিয়ে চলে যায়। পৌর আগের মতো গলাতেই ধমক দিলেন, চুপ। আমি চুপ করলাম। মতি মিয়া এখন পৌরের দড়ির বাঁধন খুলছে। খুলতে খুলতেই বলল, আপনার জন্য সুসংবাদ। এখন চলে যাবেন। ওস্তাদ আপনাকে ছেড়ে দিতে বলেছে। চোখ বান্ধা অবস্থায় মাইক্রোবাসে তুলব, দূরে নিয়ে ছেড়ে দেব, রিক্সা নিয়ে চলে যাবেন। পৌর বললেন, থ্যাংক ইউ। মতি মিয়া বলল, আপনার তকলিফ হয়েছে, কিছু মনে নেবেন না। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনার ভাগ্য ভালো, আপনি অল্পের উপর পার পাইছেন। পৌর আমার দিকে শেষ তাকিয়ে ঘর থেকে বের হলেন। একে অবশ্য তাকানো বলা যাবে না। তিনি তীর নিক্ষেপের মতো দৃষ্টি নিক্ষেপ করলেন বলা চলে। আকাশে মেঘ ডাকছে। যে মেঘে নামার কথা ছিল সে মেঘ তাহলে এখনও নামেনি। বৃষ্টি নামার আগে মেঘের ডাকের সঙ্গে বৃষ্টি নামার পরের মেঘের ডাকের সামান্য পার্থক্য আছে। রূপা নামের এক তরুণী আমাকে এই পার্থক্য শিখিয়েছিল। আমি শিখিয়েছি আমার খালাতো ভাই বাদলকে। মেঘবিদ্যা পুরোপুরি নষ্ট হতে দেওয়া ঠিক না। বাদল এই বিদ্যা চর্চা করছে কিনা কে জানে। অনেকদিন তার সাথে দেখা হয় না। ইদানিং সে কিছু ঝামেলার ভেতর দিয়ে যাচ্ছে। কি একটা গান তার মাথায় ঢুকে গেছে। সে যেখানে যায় যাই করে তার মাথায় একটা গানের লাইন বাজে। বড়ই অদ্ভুত গানের কথা। প্রথম লাইনটা হচ্ছে, নেদি লদ বা রওয়াহা গপা। সমস্যা হচ্ছে এই গান নাকি সে আগে কখনো শোনেনি। যে গান সে কোনোদিন শোনেনি সেই গান কি করে তার মাথায় ঢুকলো কে জানে। তার মাথা থেকে কি গান দূর হয়েছে? একটা টেলিফোন হাতের কাছে থাকলে বাদলকে জিজ্ঞেস করতে পারতাম। থানাওয়ালাদের হাতে যখন ধরা খেয়েছি তখন তারা মাঝে মধ্যে টেলিফোন করতে দিত। বেশিরভাগ সময় অবশ্য দেখা যেত তাদের টেলিফোন কাজ করে না, ডায়াল টোন আসে না, আর যদিও আসে তা শোষ আওয়াজ করে। বাংলাদেশে বেশিরভাগ সময় দুই জায়গায় টেলিফোন নষ্ট থাকে, পুলিশের টেলিফোন এবং হাসপাতালের টেলিফোন। এদেরকে জিজ্ঞেস করে দেখব একটা টেলিফোন করতে দেবে কিনা। বন্ধ দরজা ধরাম করে খুলে গেল। 4-5 জনের একটা দল প্রবেশ করলো। দলের পুরোভাগে জগলু ভাই আছেন এবং আমাদের পৌর মনসুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মনসুর খাঁ সাহেবও আছেন। তার মুখ ঝুলে পড়েছে এবং তিনি হাঁপানি রোগীদের মতো টেনে টেনে শ্বাস নিচ্ছেন। ঘটনা আজ করতে পারছি, 20 লক্ষ টাকা জায়গা মতো পৌঁছেনি। মনসুর সাহেবের মেয়ে হয়তো পুলিশে খবর দিয়েছে। সাদা পোশাকের পুলিশ একটা বেড়াছেড়া বাঁধিয়েছে, কিংবা টাকার বদলে সুটকেস ভর্তি পুরনো খবরের কাগজ পাঠিয়ে দিয়েছে। তার বাবা যে কত বড় বিপদে আছে সে বোধহয় আজ করতে পারছে না। জগলু ভাইয়ের হাতে সিগারেট। তিনি ঘন ঘন সিগারেট টানছেন। যতবারই টানছেন ততবারই আর চোখে তার রিস্টওয়াচের দিকে তাকাচ্ছেন। এই প্রথম তার মধ্যে উত্তেজনা লক্ষ্য করলাম। উত্তেজনায় তার নাক ঘামছে। সমুদ্রবিদ্যা বইয়ে আছে, মানসিক উত্তেজনাকালে যে পুরুষের নাক ঘামে সে স্ত্রী সোহাগী হয়। জগলু ভাই কি স্ত্রী সোহাগী? জগলু ভাই বললেন, বুড়ার মাথা পানিতে চুবাও, তার আগে বদমাইশের মেয়েটাকে মোবাইল টেলিফোন ধরো। বুড়া মেয়ের সঙ্গে কথা বলুক, ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। আমার সঙ্গে টালটুবাজি। টেলিফোনে মেয়েকে ধরতে ঝামেলা হলো, নেটওয়ার্ক পাওয়া যায় না। যখন নেটওয়ার্ক পাওয়া যায় তখন মেয়ের টেলিফোন থাকে বিজি। এদিকে সময় চলে যাচ্ছে। জগলু ভাইয়ের রাগ ক্রমেই বাড়ছে। চৌবাচ্চা পূর্ণ, এক্ষুনি হয়তো পানি উপচে পড়বে। জগলু ভাই বললেন, কি লাইন পাওয়া গেছে? মতি মিয়ার হাতে টেলিফোন। সে ভীত গলায় বলল, জি না।
একটা কানেকশন ঠিকমতো করতে পারো না? নাম্বার জানো? বোতাম ঠিকমতো টিপসো? টেলিফোন হারুনের কাছে দাও। তুমি জীবনে কোনো কাজ ঠিকমতো করতে পেরেছো বলে আমার মনে পড়ে না। হারুনের পারফরমেন্স মতিমের চেয়েও খারাপ। সে বোতাম টেপার আগেই মোবাইল সেট হাত থেকে ফেলে দিল। সেট সে মেঝে থেকে অতি দ্রুত তুলল। ঝড়ের গতিতে বোতাম টিপল। ৬-৭ বার হ্যালো হ্যালো বলল। লাভ কিছু হলো না। জগলু ভাই বললেন, কি হলো, এখনও লাইন পাচ্ছ না? হারুন কাঁপা কাঁপা গলায় বলল, টেলিফোন অফ করে দিয়েছে, রিং হয় ধরে না। জগলু ভাই থামথামে গলায় বললেন, বেকুবের মতো কথা বলবে না। জেমের বাপের এই অবস্থা, আমাদের সঙ্গে যেখানে তার যোগাযোগের একমাত্র ব্যবস্থা টেলিফোন, সেখানে সে টেলিফোন অফ করে রাখবে? আমি কোনো বেকুব পছন্দ করি না, আর আমাকে চলতে হয় বেকুব নিয়ে। এখন চৌবাচ্চা কানায় কানায় পূর্ণ। টেলিফোনে মেয়েটিকে ধরা যাচ্ছে না বলে চৌবাচ্চা কাজে লাগছে না। বাংলা ছবির কোনো দৃশ্য হলে এই অবস্থায় ব্যাকগ্রাউন্ডে সুপার টেনশন মিউজিক বাজত। মিউজিকের মধ্যে আফ্রিকান ড্রামের শব্দ হতো, ড্রিম ড্রিম ড্রিম। এই ড্রিম ড্রিমের সঙ্গে হার্টবিটের শব্দ মিশিয়ে মিশ্র মিউজিক। আমি বললাম, জগলু ভাই, আমি কি ট্রাই করে দেখব? টেলিফোনে কানেকশন পাওয়ার লাক আমার খুব ভালো, সবসময় এক চান্সে লাইন পাই। দলনেতা এবং দলের সদস্যরা সবাই একসঙ্গে আমার দিকে তাকালো। জগলু ভাইয়ের চোখ চকচক করছে। তার সিগারেট নিভে গেছে। তিনি নিভা সিগারেটই টানছেন। মতি বলল, ওস্তাদ, এইটার আগে পানিতে সুবাই, এই কুত্তা বড় দিকদারি করতেছে। জগলু ভাই হ্যাঁ সূচক মাথা নাড়তে গিয়েও নাড়লেন না। শেষ মুহূর্তে মত বললেন, এর হাতে বাঁধন খুলে দিয়ে এর হাতে টেলিফোন দে। আমি বললাম, নাম্বারটা দেন। টেলিফোন? সে বলল, রিডায়ালে টিপলেই হবে। আমি বললাম, রিয়ালে টিপলে হবে না হারুন ভাই, এক একজনের সিস্টেম এক এক রকম। আমি রিডায়ালের লোক না, আমি ডাইরেক্ট ডায়ালের লোক। নাম্বারটা বলুন। হারুন ভাই নাম্বার বললেন। আমি বোতাম টিপলাম। সেট কানে লাগানোর আগে মনসুর খাঁ সাহেবের দিকে তাকিয়ে বললাম, মেয়েটার নাম কি? খাঁ সাহেবের মুখ আরও ঝুলে গেছে। তিনি এমনভাবে তাকাচ্ছেন যেন প্রশ্ন শুনতে পাননি। স্যার, আপনার মেয়েটার নাম বলুন। মিতু। মিস না মিসেস? মিস না মিসেস দিয়ে কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। হ্যালো মিস মিতু বলবো না হ্যালো মিসেস মিতু বলবো জানতে হবে না? ওর বিয়ে হয়নি। বয়স কত? বয়স দিয়ে কী হবে? কোন বয়সের মেয়ে সেটা হিসাব করে কথা বলতে হবে না? 19। জগলু ভাই আমার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, তোমার কথা বলার কিছু নাই, তুমি লাইন ধরে দাও। প্রথমবারে যদি না পাও, আমি এস্টেট তোমাকে পানিতে চুবাবো। তোমার রস বেশি হয়েছে। রস বের করে রস দিয়ে গুড় বানাই দিব। আসার পর থেকে ফাজলামি করেই যাচ্ছ। আমি দেখতে চাই তুমি কতক্ষণ ফাজলামি করতে পারো। প্রথম চেষ্টাতে লাইন পাওয়া গেল। অতি মিষ্টি গলার একটি মেয়ে বলল, হ্যালো। আমি বললাম, মিতু ভালো আছো? আপনি কে? আমাকে তুমি চিনতে পারবে না, আমার নাম হিমু, সংক্ষেপে হি। কী চান আপনি? ধমক দিয়ে কথা বলো না তো মিতু। আমি জগলু ভাইয়ের আপনা লোক। জগলু ভাই আমার পাশেই দাঁড়িয়ে আছেন। তোমার কথা উনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। জগলু ভাইকে চিনতে পারছো তো? আঙুল কাটা জগলু, কঠিন বস্তু, কচাকচ আঙুল কাটনেওয়ালা। মিতুর আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মনে হচ্ছে সে নিজেকে সামলানোর জন্য সময় নিচ্ছে। আমি হাত দিয়ে রিসিভার চাপা দিয়ে জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ওস্তাদ, আপনি কথা বলবেন নাকি প্রাথমিক আলাপ আমিই করব? জগলু ভাইও কিছু বলছেন না। তার তীক্ষ্ণ দৃষ্টি আমার চোখে। মনে হচ্ছে তিনি পলক ফেলছেন না। কাজেই আমি আবারও টেলিফোন কানে নিলাম। হ্যালো মিতু, তোমরা কাজটা ঠিক করোনি। 20 লাখ টাকা তোমাদের কাছে এমন কোনো টাকা না। সেই টাকা নিয়ে তোমরা ভাওতাবাজি করলে। ওস্তাদ খুব রাগ হয়েছেন। এখন আমরা তোমার বাবাকে ওয়াটার ট্রিটমেন্ট দেব। আয়োজন সম্পন্ন। এখন ওনার মাথা পানিতে চুবানো হবে। পরপর 3-1.5 মিনিটের সেশন হবে। বাবা কি আপনার আশেপাশে আছে? অবশ্যই আছেন। জলচিকিৎসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাবাকে দিন। এখন তো ওনাকে দেয়া যাবে না। প্রথম ডোজ ওষুধ পড়ার পর দেওয়া হবে। প্রথম ডোজ ওষুধ মানে? প্রথম ডোজ ওষুধ মানে প্রথমবার পানিতে চুবানো।
জলচিকিৎসার পর আমরা কি করব শোনো। শল্য চিকিৎসা। ওনার একটা আঙুল কেটে কুরিয়ার সার্ভিসে তোমাকে পাঠিয়ে দেব। তবে শেষ সুযোগ এখন আছে। টাকা ভর্তি সুটকেস হাতের কাছে রাখো। প্রথমবার আমাদের সঙ্গে টালটোবাজি করেছো বলেই এই দফায় টাকার পরিমাণ কিছু বাড়বে। এখন হয়েছে 25 লাখ। আমি 1 ঘন্টার মধ্যে টাকা নিতে আসছি। দারোয়ানকে আমার কথা বলে রাখো। বলা মাত্রই যেন গেট খুলে দেয়। ভালো কথা, তোমাদের বাড়িতে কুকুর নেই তো? কুকুর থাকলে আমি যাব না, অন্য লোক যাবে। আমি কুকুর ভয় পাই। আপনি বাবাকে টেলিফোন দিন। একটু দাঁড়াও, ওস্তাদ জগলু ভাইকে জিজ্ঞেস করে দেখি তিনি পারমিশন দেন কি না। লিডারের পারমিশন ছাড়া টেলিফোন দিতে পারবো না, উনি আমাদের লিডার। জগলু ভাই চোখের ইশারায় অনুমতি দিলেন। আমি টেলিফোন মনসুর সাহেবের কানে ধরলাম। তিনি কোনো কথা বলতে পারলেন না। হেসকি তুলে কাঁদতে লাগলেন। ওপাশ থেকে মেয়ের কথা শোনা যাচ্ছে। কে? বাবা, বাবা। হ্যালো, প্লিজ কুল ডাউন। তোমাকে রিলিজ করার জন্য যা করা করবো। কুল ডাউন বাবা, কুল ডাউন। আমরা আবার পূর্বাবস্থায় ফিরে গেছি। চৌবাচ্চার সামনে রেখে দুজন বসে আছি। আমার দৃষ্টি চৌবাচ্চার দিকে। মনসুর সাহেব তাকিয়েছেন আমার দিকে। দরজা বাইরে থেকে তালাবদ্ধ, তবে দরজা ফাঁক দিয়ে আলো আসছে। বেশ কিছুক্ষণ ধরেই অন্ধকারে আছি বলেই চোখ শুয়ে আছে। আমি মনসুর সাহেবের মুখ পরিষ্কার দেখতে পাচ্ছি। আমেরিকার এক বিখ্যাত প্রেসিডেন্টের চেহারার সঙ্গে তার চেহারার সুসাদৃশ্য আছে। প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন। মনসুর সাহেবের মনে হয় হাঁপানি নামক ব্যাধি ভালোভাবেই ধরেছে। নিঃশ্বাসই নিতে পারছেন না। অবস্থা যা, তাকে পানিতে চোবানোর আগেই তিনি মারা যাবেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, হাঁপানির জন্য আপনি কি কোনো চিকিৎসা করিয়েছেন? কি চিকিৎসা? লোকজ চিকিৎসা। শিয়ালের মাংস খেলে হাঁপানি সারে বলে শুনেছি। খেয়েছেন শিয়ালের মাংস? মনসুর সাহেব বললেন, আমি চরম দুঃসময়ের মধ্যে যাচ্ছি। এর মধ্যে তুমি এরকম ঠাট্টা ফাজলামি করে কথা বলতে পারছো? যদি উদ্ধার পেয়ে যান তাহলে তো আপনার সঙ্গে যোগাযোগ হবে না আর। তখন মনে করে শিয়ালের মাংস খাবেন। মাটন বিরিয়ানি স্টাইলে বাবুর্চিকে রাখতে বলবেন। আসলে জিনিসটা হবে ফক্স বিরিয়ানি। শিয়ালের গন্ধ মারার জন্য বেশি করে এলাচ দিতে বলবেন। তুমি কি দয়া করে চুপ করবে? হাঁপানির আরও ভালো লোকজ চিকিৎসা আছে। এই চিকিৎসায় কোনো কিছু খেতে হবে না। চিকিৎসাটা বলবো? মনসুর সাহেব কঠিন চোখে তাকাচ্ছেন। আমি তার দৃষ্টি অগ্রাহ্য করলাম। এই চিকিৎসা যে আপনাকে করতেই হবে তা তো না, জানা থাকলো। আপনি কি করবেন শুনুন। একটা জীবন্ত ছোট সাইজের তেলাপোকা ধরবেন। হাঁ করে মুখের ভিতর রাখবেন। ঠোঁট বন্ধ করে দেবেন। তেলাপোকা মুখের ভিতর ফরফর করতে থাকবে। মরবে না, কারণ তার অক্সিজেনের অভাব হবে না। প্রতিদিন এই চিকিৎসা যদি একবার করে চালিয়ে যান, আপনি হবেন সম্পূর্ণ রোগমুক্ত। মনসুর সাহেব আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে চৌবাচ্চার দিকে তাকালেন। চৌবাচ্চা থেকে পানি উপচে পড়ছে। ঝর্ণার মতো সুন্দর শব্দ হচ্ছে। মনসুর সাহেব চৌবাচ্চার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম হি? আমি বললাম, সংক্ষিপ্ত নাম হি। অনেকেই ডাকে হিমু। শুধু আমার বাবা আমাকে ডাকতেন হিমালয়। হিমু শোনো, আমি তোমার কথাবার্তা কর্মকাণ্ড কিছুই মেলাতে পারছি না। আমি জানতে চাচ্ছি তোমার কী ধারণা? এরা কি আমাকে মেরে ফেলবে? আমি বললাম, এরা যদি বুদ্ধিমান হয় তাহলে মেরে ফেলবে, আর যদি বোকা হয় বাড়িতে ফেরত পাঠাবে। জগলু বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। তাহলে সে আমাকে মেরে ফেলবে? মেরে ফেলা উচিত, তবে বিরাট বুদ্ধিমানরা মাঝে মাঝে বোকামি করে। সেই বোকামিতে আপনি ছাড়া পেতে পারেন। আর তোমাকে কি করবে? আমাকে আপনার মেয়ের কাছে পাঠাবে সুটকেস ভর্তি টাকা নিয়ে আসতে। তুমি এমনভাবে কথা বলছো যে কি ঘটবে না ঘটবে সবই তুমি জানো। আমি হাসলাম, বিশেষ ধরনের হাসি, যে হাসির নানান অর্থ করা যায়। হিমু, জি? তোমার সঙ্গে কি ঘড়ি আছে? কয়টা বাজে বলতে পারো? আমি বললাম, আমার সঙ্গে ঘড়ি নাই, তবে কয়টা বাজে বলতে পারি। 8:25। তালা খোলার শব্দ হচ্ছে। জগলু ভাই সঙ্গে এমন একজনকে নিয়ে ঢুকেছেন যাকে দেখা মাত্র হার্টবিট বেড়ে 100-110-এর মতো হবার কথা। গামা পালন ধরনের কেউ না, সাধারণ স্বাস্থ্যের লম্বা একজন মানুষ। গায়ের রং ফর্সা, ছোট ছোট চোখ, মাথার চুল সম্ভবত পাকা, মেহেন্দির রং দিয়ে লাল করা হয়েছে। মানুষটার চেহারা সব কিছু স্বাভাবিক, কিন্তু
সব স্বাভাবিক হবার বাইরে এমন ভয়ঙ্কর কিছু আছে যা সরাসরি বুকে ধাক্কা দেয়। জগলু ভাই আমার দিকে তাকিয়ে বললেন, মেয়েটার সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে আর সমস্যা হবে না, কাউকে পাঠালে টাকা দিয়ে দেবে। আমরা ঠিক করেছি তুমি গিয়ে টাকা নিয়ে আসবে, আমার নিজের লোক কেউ যাবে না। আমি বললাম, স্যার আমি একা যাব? হ্যাঁ একাই যাবে, দূর থেকে আমার লোকজন তোমাকে ফলো করবে, টালটোবাজি করার সুযোগ নেই। মিতুর সঙ্গে একটু কথা বলে নিই, টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। তার সঙ্গে তোমার কথা বলা কিছু নেই। অবশ্যই আছে, আমার কিছু জিনিস জানতে হবে। আমি তোদের বাড়িতে ঢুকলাম আর ধরা খেয়ে গেলাম, এটা কি ঠিক হবে? তাছাড়া এই বুড়া মেয়ের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। মনসুর সাহেবের কথা বলছি। তার বিষয়ে কী সিদ্ধান্ত? তাকে আমরা কখন খুন করব? আমি রওনা হবার আগেই না টাকা নিয়ে আসার পর? এত চিন্তা তোমাকে করতে হবে না, তোমার কাছ টাকাটা নিয়ে আসা। জগলু ভাই, আমি মেয়ের সঙ্গে কথা না বলে রওনাই হব না। আমি 3 কথার মানুষ। 3 কথার মানুষ মানে? আমি প্রতিটি কথা 3 বার করে বলি, দানে দানে 3 দান। 3 নম্বর কথা যেটা, সেটাই ফাইনাল। জগলু ভাই তার হাতের মোবাইল এগিয়ে দিলেন। মিতুকে সঙ্গে সঙ্গে পাওয়া গেল। আমি বললাম, কেমন আছো মিতু? মিতু বলল, আপনি কে? আমার নাম হিমু, আমি জগলু ভাইয়ের আপনা লোক। তোমার সঙ্গে আগেও কথা হয়েছে। আমি সুটকেস নেবার জন্য আসছি। টাকা রেডি তো? হ্যাঁ রেডি। গেটে বলে রাখবে, রিক্সা করে 2 জন লোক আসবে, রিক্সা থামা মাত্র যেন গেট খুলে দেয়। বলে রাখা হবে। কফির পানি গরম করে রাখবে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আসবো তো, গরম 1 কাপ কফি কাজে দেবে। কফির ব্যবস্থা থাকবে। স্ন্যাক জাতীয় কিছু রাখতে পারো, ভাজাভুজি ধরনের কিছু থাকবে। কুকুর দূর করেছ? আমি আগেই বলেছি, যে বাড়িতে কুকুর আছে সে বাড়িতে আমি যাই না। কুকুর বেঁধে রাখা হয়েছে। আমি বাধাবাধির মধ্যে নেই, অন্য বাড়িতে কুকুর পাঠিয়ে দিতে হবে। আমার বাবা কোথায়? বাবাকে কখন ফেরত পাবো? ওনাকে সঙ্গে নিয়ে আসবো। ওনাকে সঙ্গে নিয়ে আসবেন? অবশ্যই। ফ্যালো করে মাখতেল অবস্থা, মাল ডেলিভারি দিয়ে টাকা নিয়ে চলে যাব। জগলু ভাইয়ের এটাই সিস্টেম। আমার কথা শেষ হবার আগে জগলু ভাই খপ করে হাত থেকে টেলিফোন নিয়ে নিলেন। তার মুখ সেগুন কাঠের মতো শক্ত, চোখ এখন মার্বেলের মতো। তিনি সর্প স্টাইলে হিসিস করে বললেন, মাল ডেলিভারি নিয়ে যাবে মানে? কি মাল? মনসুর সাহেবকে নিয়ে যাব। তাকে তো এখন আমাদের দরকার নেই। তাকে দরকার নেই? গুরুত্বপূর্ণ খবর তোমাকে কে দিয়েছে? আপনি চান আমি একা যাই? অবশ্যই, আগে টাকা আসুক, তারপর বুড়োর ব্যাপারে কি করা যায় আমরা বিবেচনা করব। আমি এর মধ্যে নাই। কি বলতে চাও তুমি? জগলু ভাই, আমি যেটা বলতে চাই পরিষ্কার করে বলবো, মন দিয়ে শুনুন। টাকা আমি এনে দেব, তবে বুড়োকে ফেরত দিতে হবে। রাজি থাকলে বলুন, রাজি না থাকলে আমাকে পানিতে চুবান। জগলু ভাই তার মার্বেলের চোখে ইশারা করলেন। নিমিষের মধ্যে এরা আমাকে ঘাড় পর্যন্ত পানিতে চুবিয়ে ধরল। শৈশবে এই পদ্ধতির ভেতর দিয়ে আমি গিয়েছি। আমার জ্ঞানী বাবা আমাকে এই ধরনের জলচিকিৎসা বেশ কয়েকবার করিয়েছেন। নিঃশ্বাস নিতে না পারার কষ্টটা অনুভব করার ব্যবস্থা করেছেন। তিনি যা করতেন তা হলো মাথা পানিতে চুবিয়ে উঁচু গলায় কথা বলতেন। পানির নিচে সেই কথা অন্যরকম কানে আসতো। তার কথাগুলো ছিল, হে পুত্র, তুমি কঠিন অবস্থায় আছো। অক্সিজেন নামক অতি ক্ষুদ্র কিছু অণুর জন্য তোমার সমস্ত শরীর এখন ঝনঝন করছে। মানুষের মস্তিষ্ক অক্সিজেন সবচেয়ে বেশি বেশি ব্যবহার করে। কিছুক্ষণের মধ্যেই তোমার মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তখন মস্তিষ্কে স্বরূপে আবির্ভূত হবে। মস্তিষ্ক তোমাকে অদ্ভুত সব অনুভূতি দেখাবে, দৃশ্য দেখাবে। ভয় পেও না। এখানে আমি বাবার কথা শুনতে পাচ্ছি না, তবে অন্যদের কথা শুনতে পাচ্ছি। সে বিড়বিড় করে বলছে, ওস্তাদ, মনে হয় শেষ হয়ে গেছে, তুলবো? ব্যঞ্জো টাইপ একটা বাজনা কানে আসলো। মনে হচ্ছে শব্দের হ্যালোসিলেশন। এখানে নিশ্চয় কেউ ব্যঞ্জো বাজাচ্ছে না। মস্তিষ্কে অক্সিজেনের অভাব হচ্ছে। সে হ্যালোসিলেশন দেখাতে শুরু করেছে। না হলে এই অবস্থায় ব্যঞ্জোর বাজনা কানে আসতো না। আমি হাত পা নাড়ছি না, শরীর দোলাচ্ছি না। পরিশ্রম করা মানে বাড়তি অক্সিজেন খরচ করা। এ কাজ এখন করাই যাবে না। আমার ফুসফুস ভর্তি এখন কার্বন ডাইঅক্সাইড। এমন কোনো সিস্টেম যদি বের করা যেত যাতে কার্বন ডাইঅক্সাইড ভেঙে জীবনদায়িনী অক্সিজেন পেতাম।
কোনো একটা বিশেষ ক্যাটালিস্ট কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে দিবে। জগলু ভাইয়ের গলা শোনা গেল, এই একে পানি থেকে তুলে দেখ, এখন আছে না গেছে। আমাকে পানি থেকে তোলা হলো। বিরাট বড় হাঁ করে এক গাদা অক্সিজেন আমি মুখে নিলাম না, সামান্য একটু নিলাম। হঠাৎ করে এক গাদা অক্সিজেন নিলে আমাকে ধপাস করে মেঝেতে পড়ে যেতে হবে। আমি তাকিয়ে আছি হাসি হাসি মুখে। এই অংশটা অভিনয়। 2 মিনিট অক্সিজেন ছাড়া যে থাকে তার মুখ হাসি হাসি হওয়া কঠিন ব্যাপার। সবাই তাকিয়ে আছে আমার দিকে। তাদের চোখে বিস্ময় আছে, খানিকটা ভয়ও আছে। ভয়টা কী জন্য আছে বুঝতে পারছি না। আমি বললাম, আপনার সিদ্ধান্ত কী নিলেন তাড়াতাড়ি জানান। আমার হাতে এত সময় নেই। আমাকে পানিতে ডুবিয়ে মারতে চাইলে মারবেন, কোনো অসুবিধা নেই। জগলু ভাই বললেন, কোনো অসুবিধা নেই? না, অসুবিধা নেই, আমরা সবাই মরব। আমি পানিতে ডুবে মরব, জগলু ভাই অন্যভাবে মরবে। তাকে কেউ হয়তো জ্বলন্ত ইটের ভাটায় ছেড়ে দেবে। ঠান্ডা মৃত্যু, গরম মৃত্যু একই জিনিস। জগলু ভাই, আমাকে একটা সিগারেট দিতে বলেন না। লিকাচ্ছে আর একটা বেনসন সিগারেট। জগলু ভাই বললেন, চা সিগারেট খাবে? আমি বললাম, কফি খেতে পারলে ভালো হতো, কফির ব্যবস্থা তো নিশ্চয়ই নেই। সবাই মুখ চাওয়াচাই করছে, সবার চোখে বিস্ময়। শুধু লাল চুলের পিশাচ টাইপ লোকটার চোখ বিস্ময়মুক্ত। আমি আবার বললাম, চা সিগারেট কি হবে? জগলু ভাই মতিকে চা সিগারেট দিতে বললেন। সিদ্ধান্ত হলো মনসুর সাহেবকে নিয়ে আমিই যাব। আমার দায়িত্ব টাকা সুটকেস জগলু ভাইয়ের হাতে ফেরত দেওয়া। জগলু ভাই আমাকে আড়ালে ডেকে নিয়ে কঠিন গলায় বললেন, আমি আঙুল কাটা জগলু। আমার সঙ্গে কোনো 19-20 করলে আমি কিন্তু তোমাকে ছাড়ব না। আমি বললাম, আমি হলদা হিমু। আমার সঙ্গে কোনো 19-20 করলে আমিও কিন্তু আপনাকে ছাড়ব না। জগলু ভাই শীতল গলায় বললেন, তার মানে? আমি মধুর ভঙ্গিতে হাসলাম। জগলু ভাই সে হাসি কিভাবে নিলেন বুঝতে পারছি না। খুব ভালোভাবে নেবার কথা না। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা হিমু সিরিজের একটি উপন্যাস আঙুল কাটা জগলু, প্রথম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।